ছোটখাটো বিষয়গুলোতে সে নিজের সুখ শান্তি খুঁজে নিতে চাইতো। সবার মুখে হাসি ফোটাতে পারলেই সেটা তার জীবনের সার্থকতা হয়ে যেত। কখনোই নিজের দুঃখ কষ্ট অনুভূতিকে প্রাধান্য দেয়নি। অথচ এত স্যাক্রিফাইসের পর তার কপালে এসব জুটল। আর কত সহ্য করবে এসব? নিজের জীবনটাকেই তার অসহ্য লাগছে। আনায়া চোখে মুখে যেমন রাগের ছাপ রয়েছে, তেমনি তাচ্ছিল্য আর কষ্টেরও। চোখে পানি ছলছল করছে, তবুও চোখ হতে পানি গড়িয়ে পড়ার আগেই রাগ নিয়ে তড়িৎ তা হাতের তালু দিয়ে মুছে ফেলছে। এরই মাঝে কেনিত এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতেই অন্য হাতে গাড়ির গ্লাভ বক্স থেকে কালো রঙের মাস্ক বের করে আনায়ার সামনে ধরল। আনায়া কেনিতের হাতের দিকে তাকিয়েই ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। তখনই কেনিত মুচকি এসে বলল, ঠোঁটের ক্ষতটা একটু বেশি, কয়েকদিন হয়তো লাগবে পুরোপুরি ঠিক হতে। ততদিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালিয়ে নিস। আনায়ার চোখে যতটুকু পানি ছিল ততটুকু যেন এবার গায়েব হয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে গেল। সঙ্গে কটকট করে কিছুক্ষণ কেনিতের দিকে তাকিয়ে থাকার পর ওর হাত থেকে মাস্কটা ছো মেরে নিয়ে নিল। অন্যদিকে কেনিত এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে মুচকি এসে বলল, আই লাইক দ্যাট। সত্যি বলছি, তোর প্রতি আমার ইন্টারেস্ট কোনো কালেই খুব একটা ছিল না, কিন্তু তোর এই তেজ, উফ, লাইক এ ফায়ার বার্ড, আমার আগুন পাখি, পুরো মারাত্মক ঘায়েল করার মতো। সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলেই পাশে তাকিয়ে আনায়ার দিকে এক চোখ মারল। এদিকে আনায়া কিছুটা স্তব্ধ চোখে কেনিতকে দেখার পর নির্বিকার কেনিতের উদ্দেশ্যে বলল, কবে থেকে পিছু নিয়েছেন আমার? কই, আমি তো আপনাকে আগে থেকে কখনো চিনতাম না, তবে আপনি কিভাবে চেনেন আমায়? কেনিত এবার গম্ভীর সুরে বলল, ইস, আমাকে কি চিনবি তুই আমাকে কি চিনবি? তুই তো নিজেই নিজেকে এখনো পুরোপুরি চিনতে পারিসনি। শুধু এতটুকুই বলবো, তুই নিজেকে যতটুকু চিনিস তার চেয়ে বহুগুণ বেশি আমি তোকে চিনি। আনায়াকে দেখতে অনেকটাই বিধ্বস্ত লাগছে। মুখে কালো মাস্ক, সঙ্গে এলোমেলো হয়ে থাকা মেসিবান। বাড়িতে ঢুকে আজ আর নিজের রুমে যায়নি। আজ ইচ্ছে করে জামা কাপড় নিয়ে দ্বিতীয় তলার ফাঁকা রুমে চলে গিয়েছে। শিকদার বাড়িতে উপরতলায় সাধারণত তাদের যেমন তেমন যাওয়া আসা থাকে না। ওই রহস্যময় ঘরটি ব্যতীত বাকি ঘরগুলো সাধারণভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। যে কেউ চাইলে মনের ইচ্ছেতেই সেসব রুমে থাকতে পারে। এমনিতেই রাতের বেলায় বাড়িতে তেমন লাইট জ্বালিয়ে রাখা হয় না, বিধায় অনেকটা অন্ধকার থাকে চারপাশ। সেই সঙ্গে উপরতলায় পুরো করিডোরে একটি লাইট ব্যতীত অন্য কোনো আলোর ব্যবস্থা রাতের বেলায় নেই, যে কারণে ওপরতলাটা আরও বেশি অন্ধকার। আনায়া উপরের তলায় একটি রুমকে কিছুটা নিজের মতো সাজিয়ে গুছিয়ে রেখেছে। মাঝে মধ্যে মন ভালো না থাকলে সেই রুমে গিয়ে থাকে। সব রুমের মাঝে ওই রুমটা বেছে নেওয়ার কারণ, রুমের বড় জানালাটা দিয়ে প্রচুর আলো বাতাসের প্রবেশ ঘটে। এছাড়া জায়গাটা নিরিবিলি আর রাতের বেলায় পূর্ণ চাঁদ কিংবা আকাশ দেখার সুযোগ থাকায় বেশ শান্তিও লাগে। আনায়া যথারীতি সেই রুমের উদ্দেশ্যে অগ্রসর হতে নিলেই রুমের ঠিক দরজার কাছে এসে তার পা জোড়া থেমে যায়। পেছন থেকে হঠাৎ ইনায়ের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো। আপু, হঠাৎ তুমি আজ এখানে থাকবে নাকি? তুমি আজ মাস্ক পরে আছো কেন? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কিছু হয়েছে? আনায়া বিধ্বস্ত সুরে বলল, ইনায়া, পরে কথা বলবো। এই বলেই সামনে ফিরে রুমের দিকে যেতে নিলেই ইনায়া বলল, আপু, তোমার জামার পিছনে এসব কি? দেখে তো লাল রক্তের মতোই। তোমার কিছু হয়নি তো? ইনায়ার কথা শুনে আনায়ার মনে পড়ল কেনি তার কাটা হাতে কোমর পেঁচিয়ে ধরেছিল। তখনই হয়তো রক্ত লেগে গিয়েছে। তার ঠোঁটেরও কয়েক ফোঁটা রক্ত তার সাদা জামায় লেগে গিয়েছে, কিন্তু সেটা সামান্য হওয়ায় হয়তো তেমন নজরে আসেনি। কিন্তু হঠাৎ আবারও কেনিতের কথা মাথায় আসতে আনায়ার মেজাজ বিগড়ে গেল। পেছনে ফিরে ক্ষিপ্ত সুরে ইনায়াকে বলল, কিছু হয়নি আমার, বেঁচে আছি আমি। আর আমাকে শান্তিতে বাঁচতে দে। রাতের বেলায় কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। বাবাকে তুই আর ফরিদা খালা কিছুদিন দেখে রাখিস, আর আমাকে কিছুদিন সব কিছু থেকে মুক্তি দে। আমার আর এসব ভালো লাগে না, সহ্য হয় না আমার এসব। তার আওয়াজ যেন তারেকের ঘুমের ব্যাঘাত না ঘটায় সেজন্য যথেষ্ট নিচু আওয়াজেই কথাগুলো বলল। কিন্তু এই কথা যথেষ্ট তীক্ষ্ণ আর ঝাঁঝালো ছিল।
অন্যদিকে ইনায়া বোনের এমন ব্যবহারে কষ্ট পায়নি, বরং সে বিস্মিত নিজের বোনকে এই রূপে দেখে। তার বোন সহজে কখনো এমন আচরণ করে না। আপু, তুমি কি হয়েছে প্লিজ বলো না। আনায়া আবারও ক্ষিপ্ত সুরে বলল। বললাম তো কিছু হয়নি, জাগিয়ে ঘুমিয়ে পড়। আনায়ার আর বিন্দু মাত্র অপেক্ষা না করে তড়িৎ রুমের দরজা খুলে সজোরে ইনায়ার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। অন্যদিকে ইনায়া স্তব্ধ চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। চাতক প্রায় ঋষি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী। ফোনে গান চালু করে রেখে বিছানায় আটসাট হয়ে অনবরত চোখের পানি ফেলছে আনায়া। আজ সারা রাত আদৌ ঘুমাবে কিনা তা জানা নেই। সে কখন থেকে যে কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। গোসলের সময় পুরো সময়টা একইভাবে কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে তার চিৎকার করে কাঁদতে, কিন্তু সেই উপায়ও তো তার নেই। বাড়ির বড় মেয়ের পাশাপাশি একদম কর্তার মতোই তার দায়িত্ব। এমন মানুষদের কখনো নিজের কষ্ট ও অন্যের সামনে প্রকাশ করতে নেই। পুরো সময়টা সে রেহানকেই মনে করে ফুপিয়েই কেঁদে গিয়েছে। খুব ইচ্ছে করছে নিজের পাশে রেহানকে কাছে পাওয়ার, কিন্তু এটাও তো সম্ভব নয়। তার ফুপিয়ে কাদার আওয়াজ যেন বাইরে না যায়, সেজন্য অল্প আওয়াজে গানও চালাচ্ছে। ইনায়া অবশ্য কয়েকবার তাকে ডেকেছিল, কিন্তু আনায়া ভেতর থেকে কোনো রেসপন্স করেনি। ইনায়াও আর উপায় না পেয়ে তাকে বিরক্ত করতে চায়নি। এই সময়টাই একা ছেড়ে দেওয়াটাই ভালো হবে মনে করেছে। আনায়া ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই রেহানকে নিয়ে ভাবছিল। ঠিক ওই মুহূর্তে তার রেহানের চিঠির কথা মাথায় এলো। চিঠিটা সে ফোনের পেছনে ব্যাক কভারের মাঝে রেখে দিয়েছিল। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে চিঠিটা বের করলো। এরপর সেটা খুলে সম্পূর্ণটা বিড়বিড় করে পড়তে লাগলো। প্রিয় হবু বউ পাখি, এই প্রেমিক পুরুষ কিন্তু আর 10টা প্রেমিক পুরুষের মতন সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে পারে না, তাই ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখো। এই চিঠি কিংবা প্রেমপত্রে নিজের অনুভূতি প্রকাশ আমার কাছে একেবারেই নতুন। কখনো ভাবিনি আমার জীবনে এক স্নিগ্ধ প্রণয়ের আগমন ঘটবে, এক স্নিগ্ধ অমায়িক টোল পড়া হাসির মায়ায় জড়াবো। প্রেমে পড়তে বাধ্য হব আমার জীবনে শীতের সকালের মতন আগমন হওয়া স্নিগ্ধ রূপের এক অতিথি পাখির, যার আগমন ক্ষণিকের জন্য থমকে দিয়েছে আমার সর্বক্ষণে, যার রেশে আজও কাটেনি। মনে পড়ে ভার্সিটির সেই নবীন বরণের কথা, শত মেয়ের প্রপোজ রিজেক্ট করে তাদের মনকে চুরমার করে ফেলা। কোনোদিনও মেয়েদের দিকে ফিরে তাকিয়ে না দেখা ছেলেটা কি এমন জাদু করলে সোজা এক দেখাতেই তোমার জন্য পাগল হয়ে গেল। রাতের ঘুম, দিনের প্রতিটা ক্ষণে আমার চিন্তা চেতনা মনে এক কথাই আমার সর্বাঙ্গে নিজের অধিপত্য বিরাজ করে তোমার জন্য। এক অগোছল প্রেমিক পুরুষ বানিয়ে দিলে আমায়। এই উত্তর তো তুমি ভালোই জানো। তোমার চিরচেনা হাস্যোজ্জ্বল মুখ আজও আমার চিত্তে সম্পূর্ণ দৃশ্যমান। যদিও আমাদের মধ্যে এখন অনেকটাই দূরত্ব, তবু আমার হৃদয়ের প্রতিটি ধ্বনি যেন তোমার কাছেই পৌঁছে যাচ্ছে। প্রতিদিন, প্রতি রাত, প্রতিক্ষণে তুমি আমার চিন্তায়, চেতনায়, স্বপ্নে, চিত্তে সর্বক্ষণে বিরাজমান। বিদেশের এই অচেনা শহরে বসে যখন আমি অপরূপ সব প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই, কিন্তু আমি পারি না, তখন আমার মন তোমার কাছে ফিরে আসে। তুমি মানো আর না মানো, আমার চিত্ত জুড়ে প্রতিনিয়ত শুধু তোমারই বিচরণ ঘটে। তুমি যে আমার জীবনের সঙ্গী হবে, সে কথা প্রতিনিয়ত আমার মনকে প্রফুল্লতায় ভাসিয়ে নিয়ে যায়। আর এই ভাবনা আমাকে সব কষ্ট ও ক্লান্তি ভুলিয়ে দেয়। তোমার স্মৃতিতেই আমি দিনরাত অনুভূতিতে ভাসি। তোমার মিষ্টি হাসি, তোমার কোমল স্পর্শ এবং তোমার স্নেহময় কথা সবকিছু যেন আমার সঙ্গে প্রতিটা মুহূর্তেই রয়ে গেছে। এই দূরত্ব আমাদের সম্পর্কে আরো শক্তিশালী করে তুলেছে, কারণ আমি জানি তুমি আমার জীবনের অমূল্য অংশ। যদিও কখনো মনে হয় যে আমি তোমার কাছ থেকে দূরে, মনে রেখো যে আমার হৃদয় সবসময় তোমার সঙ্গেই রয়েছে। প্রতিটি নতুন দিনে আমাকে তোমার কাছে ফিরে আসার আরো একটি কারণ দেয়। আমি আশা করি খুব শীঘ্রই এই দূরত্ব দূর হয়ে আমাদের মধুর মিলনের দিন আসবে। আমার সমস্ত প্রেম, প্রশ্রয়, অনুভূতি সবই তোমার জন্য। সর্বশেষে তোমার এই জন্মদিন নামক বিশেষ দিনে এই কামনাই করছি যে
সারাটা জীবন একইভাবে হাসি খুশি থাকো। তোমার ওই প্রফুল্ল চিত্তের অন্তরালে আমায় একটু জায়গা দিও। জীবনের সুখ দুঃখগুলো প্রয়োজনে আমার সঙ্গে ভাগাভাগি করে নিও। আর তোমার এই অগোছালো প্রেমিক পুরুষটাকে একটু নিজের হাতে গুছিয়ে নিও, কেননা তোমার এই প্রেমিক পুরুষটা কিন্তু বড্ড অগোছালো। ঠিকভাবে গুছিয়ে নিতে না পারলে কিন্তু সারা জীবন বহু কষ্ট সহ্য করতে হবে। এই কষ্ট ঠিক কোন কষ্ট আশা করি আর আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে না। যাই হোক, মনের গভীর থেকে এক বিশেষ মানুষের জন্য লেখা জীবনের প্রথম চিঠি, যে চিঠি সবটুকুতেই তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা অনুভূতিগুলোকে ফুটিয়ে তুলতে চেয়েছি। সর্বশেষে আমার আর একটাই চাওয়া, আজীবন আমার জীবনে তুমি সেই শীতের সকালে অমায়িক শুভ্র প্রণয়ের অতিথি পাখি হয়েই থাকো। তোমার সময় ফুরিয়ে গেলে কখনো আর আমায় ছেড়ে চলে যেও না। ইতি, তোমার অগোছালো প্রেমিক পুরুষ। পুরো চিঠিটি পড়ার সময় অঝরে আনায়া চোখের জল ফেলেছে। সর্বশেষে ছেড়ে যাওয়ার কথা শুনে শব্দহীনভাবে হাউ মাউ করে কাঁদার চেষ্টা করছে। এই অগোছালো প্রেমিক পুরুষকে সে কিভাবে ছেড়ে যাবে? সে তো এটা কল্পনাতেও কখনো ভাবতে পারে না। জীবনের অর্ধেকটাই তো শুধু তার জন্যই উৎসর্গ করা। তবে কিভাবে? আনায়া আর বেশি ভাবতে পারল না। কেঁদে কেঁদে চেহারার বেহাল অবস্থা করেছে। গোসলের সময় ক্ষত ঠোঁটে জেদ করে বেশি ঘষা মাজা করায় জায়গাটার ক্ষতটা আরও বেড়ে গিয়েছে। কেনিতের অনাগত ছোঁয়ায় প্রচণ্ড ব্যথাটাকেও আনায়া ভুলে গিয়ে আরও নিজেকে কষ্ট দিতে চেয়েছে। আজও তার কাছে কিছু বছর আগে সে ভার্সিটির নবীনবরণে রেহানের সাথে হওয়া প্রথম সাক্ষাৎ এখনও চোখের সামনে দৃশ্যমান। সময়টা তখন শীতকাল। সকাল সকাল ভার্সিটির নবীনবরণে খুব সাধারণ সাজগোজ করে পৌঁছে গিয়েছিল। পরনে ছিল আনায়ার মায়ের সাদা রঙের জামদানি শাড়ি। শাড়িতে যেমন খুব সাদামাটা কাজ, তেমনি আনায়ার সাদামাটা সাজ। বড় বড় চুলগুলো ছিল খোলা। সঙ্গে প্রথম দিন ভার্সিটিতে যাওয়ায় ছিল প্রচুর নার্ভাস। আর এই ৮-৬ হয়ে ভার্সিটিতে ঘোরাঘুরি করতে থাকা মেয়েটাকে চোখে পড়ে ভার্সিটির ক্রাশ বয় নামক সিনিয়রের। এক নজরে দেখেই যতটা না ফিদা হয়েছিল, তার চেয়ে বেশি পাগল হয়েছিল আনায়ার সেই হাসির মায়ায় পড়ে। এরপর যে ছেলেটা কত শত মেয়ের প্রপোজ রিজেক্ট করার রেকর্ড করেছিল, সে নিজেই আনায়ার পিছে পাগলের মতো ঘুরতে থাকলো ওকে মানানোর জন্য। আনায়া প্রথমে দিকে এসবে কখনো যেতে চায়নি, কিন্তু একটা সময় পর রেহানের এত সব পাগলামি দেখে আর নিজেকে আটকাতে পারেনি। ওদের সম্পর্কটা খুব বেশি মাখো ছিল না। সব সময় ওদের মাঝে একটা দূরত্ব বজায় থাকতো, যেটা তারা বিয়ের পরই পুষিয়ে নিতে চেয়েছিল। অথচ এই সাদামাটা জুটিটায় ভার্সিটিতে লাভ বার্ড নামে পরিচিত। আনায়া এবার চিঠিটা রেখে দিয়ে কোনো কিছু না ভেবে সরাসরি রেহানকে ফোন করলো। এদিকে রেহান দুপুরের গোসল শেষে এইমাত্র রুমে এসেছে। তখনই আনায়ার ফোন দেখে কিছুটা চমকে গেল। বাংলাদেশে রাত তো এখন প্রায় অনেক, তবে এত রাতে? রেহান আর দেরি না করে দ্রুত আনায়ার ফোন রিসিভ করলো। অনয়া, এত রাতে কেন? কোনো সমস্যা? আমার তোমাকে চাই। আমার এসব আর ভালো লাগছে না। হয় তুমি আমার কাছে চলে এসো, না হয় আমাকে তোমার কাছে নিয়ে যাও। আনায়া এমন কণ্ঠস্বরে আর আবদারে রেহান কিছুটা হেসে ফেলল। আমাকে মিস করছিলে নাকি? তা এত রাতে বুঝি আমার গৌজানের মন গলে যায়? এখন থেকে তো ঠিক এই সময় তোমাকে ফোন করতে হবে, না হলে দিনের। রেহান, আমি মজা করার মুডে নেই। আমার এসব কিছু অসহ্য লাগছে। এত দায়িত্ব, এত স্যাক্রিফাইস করার পরেও আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো সবার সুখের কথা চিন্তা করি, তবুও কেউ কেন বুঝতে চাইছে না আমি ভালো নেই, শান্তিতে নেই আমি। আমার আর এসব ভালো লাগে না, অস্থির লাগে আমার জীবন, নিজেকে অসহ্য লাগে আমার। এবার রেহানের চেহারার রং কিছুটা পাল্টালো। আনার কথাবার্তা আর স্বাভাবিক মনে হচ্ছে না। রেহান কপাল কুঁচকে অস্থির হয়ে বলল, অনয়া, তুমি কাঁদছো? অনয়া, কি হয়েছে বলো আমায়, প্লিজ বলো। এভাবে আমার টেনশন বাড়িও না। তুমি জানো এখন আমার আর এখানে মন টিকে না। প্লিজ বলো না কি হয়েছে, নয়তো আমি নিজেই টেনশনে পাগল হয়ে যাব। আনায়া রেহানের কথা শুনে এবার নিজেকে কিছুটা তটস্থ করলো। তার এই জীবনে সে করবেটা কি? এই রেহান তো আরেক পাগল। সব কিছু বলে দিলে তো আবার না জানি কোন পাগলামি করে বসে।
দেখা যাবে সব কিছু ছেড়ে ছুড়ে তার সামনে হাজির। আনায়া আর নিজের আবেগকে বেশি প্রশ্রয় দিল না, কিন্তু নিজেকে সবসময় থামিয়ে রাখতেও তার মন চাইছে না। কিছু হয়নি, তোমাকে অনেক বেশি মিস করছিলাম, তাই একটু পাগলামি করে ফেলেছি। রেহান আনায়ার স্বাভাবিক কথাবার্তাগুলো স্বাভাবিকভাবে নিতে পারল না। তুমি মিথ্যে বলছো, কি হয়েছে সত্যি করে বলো। আনায়া রেহানের কথার কোনো উত্তর দিল না। সে ভাবছে সব কিছু রেহানকে ঠিক এই মুহূর্তে বলে দেওয়া ঠিক হবে কিনা। যদি সব কিছু বলে দেয় তবে রেহান কি ওকে ভুল বুঝবে? আনায়ার জানা নেই, তবে রেহান নিশ্চয়ই তাকে ভুল বুঝবে না। কিন্তু এটা মোটেও সঠিক পরিস্থিতি নয় এসব বলার জন্য। আনায়ার মাথা ব্যথা যেন এসব চিন্তায় আরও বেড়ে গেল। কোনো কিছু আর বুঝতে না পেরে বিরক্তিতে ফোনটায় বন্ধ করে রেখে দিল। আর এদিকে রেহান আনায়ার অসম্পূর্ণ কথায় আর নিজেকে ঠিক রাখতে পারল না। আনায়া পর মুহূর্তে আর ফোন ধরল না দেখে চিন্তা তত্তর করে বেড়ে চলল। দূরের দেশের দূরের শহরে বসে মাথাটা তার নানান চিন্তায় পুরো গুলিয়ে গেল। সেই ঘটনা প্রায় 7 দিন হতে চলল। এর মাঝে আনায়া একবারও অফিসে যায়নি, সঙ্গে কেরিতের সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। শুধু তাই নয়, নিজের যাবতীয় কাজকর্ম থেকেও অনেকটা গুছিয়ে নিয়ে ঘরবন্দি হয়ে আছে। প্রয়োজনে শুধু নিজের রুম থেকে বের হয়। এদিকে তারে কোনো কিছু সন্দেহ না করে, যেন আবার টেনশন না করে, তাই মাঝে মধ্যে নিচে গিয়ে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসে। তবে এর মাঝে আবার নতুন কাণ্ড করেছে সে। ঠোঁটের ক্ষতটা অনেক বেশি থাকায় সবসময় মাস্ক পরে থাকতো, কিন্তু এমনি এমনি তার বাড়ির ভেতরে মাস্ক পরে থাকা যায় না। সেজন্য সেদিন ভোর রাতে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বের করে গণহারে খেয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, হালকা ঠান্ডা লেগে গেলেই হবে, যাতে সবাইকে বলতে পারে তার ঠান্ডা লেগেছে তাই মাস্ক পরে থাকে। কিন্তু পরবর্তীতে বিষয়টি হলো তার ধারণার উল্টো। একটু আধটু ঠান্ডা থেকে সোজা 3 দিন একটানা জ্বর, কাশি, সর্দি লাগিয়ে বেহাল অবস্থা করেছে। আজ ঠোঁটের ক্ষত আর তার অসুস্থতা অনেকটাই কমে গিয়েছে। ঠোঁটে হালকা একটু দাগ এখনও স্পষ্ট, তবে বিষয়টিকে সহজেই কেউ বুঝে উঠতে পারবে না। আনায়া এই কয়েকদিন তার আর ভার্সিটিতে যায়নি। রাতের বেলায় চেয়ার টেবিলে বসে বসে পড়ালেখা করতে বসেছিল, কিন্তু কোনো মতেই পড়াশোনায় মন বসছে না। এদিকে এই কয়েকদিন ইচ্ছে করে রেহানের সাথেও কোনো যোগাযোগ করেনি, কারণ সে জানে রেহান তার সাথে কথা বলতে না পেরে নিশ্চয়ই ইনায়ের কাছ থেকে সকল ইনফরমেশন নেওয়ার ট্রাই করেছে। এই কারণে ইনায়ের শত রিকোয়েস্টও সে প্রয়োজনের চেয়ে বেশি কোনো কথাই বলেনি। আনায়া ডেস্কের ওপরে মাথা দিয়ে আবোল তাবোল বলে যাচ্ছে, বিড়বিড় করে কখনো সবাইকে, নয়তো কখনো নিজেকে গালাগালি করে যাচ্ছে। একটা সময় বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, উফ বাবা, যদি ফ্রিজটা কেউ বাড়ি থেকে সরিয়ে দিত তবে না অমন আজব বুদ্ধি মাথায় আসতো না, আজ আমার এমন অবস্থা হতো। আনায়া এমনিতে জ্বরের সমস্যা না থাকলেও হালকা ঠান্ডা আর কাশিতে প্রচণ্ড বিরক্ত সে। আর আনায়াদের বাড়িতে একসময় সব ধরনেরই জিনিসপত্র ছিল, কিন্তু কয়েক বছর আগে তারেকের বাজে স্বভাব মূলত জুয়ার খেলায় বাড়ির অর্ধেকের চেয়ে বেশি জিনিস সে ক্রমে ক্রমে শেষ করেছে। এখন যা যা আছে তা এক সময়ের লেটেস্ট মডেলের জিনিসপত্র হলেও এই সময়ে ওসব জিনিস বড্ড বেমানান, সঙ্গে অনেক পুরনো হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিসপত্র হয়েছে অকেজো। এই কারণেই আক্ষেপ তার বাবার প্রতি অমন কথা বলল। রাত তো অনেক গভীর, কিন্তু আনায়ার চোখে ঘুম নেই। তবে অতিরিক্ত চিন্তার ফলে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আনায়া যেন এতে আরেকটু বিরক্ত হলো। একবার ফোন স্ক্রিনে সময়টা দেখে মাথা থেকে হাত নামিয়ে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। রাত প্রায় 12:30। এই সময় হঠাৎ কেন যেন গোসল করতে ইচ্ছে হলো। যদিও আজ তেমন গরম পড়েনি, তাই তবুও আনায়ার অস্থির লাগছে। কিন্তু সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলল। একে তো তার ঠান্ডা কমেনি ঠিক মতো, এখন যদি আবার এত রাতে গোসল করে তো আবার অসুখ তাকে কঠিনভাবে ধরে বসবে। এই ভেবে জাস্ট চোখে মুখে হালকা পানি দিতেই বাথরুমে চলে গেল। রুমের দরজাখানা বন্ধ রইলেও জানালাটা সম্পূর্ণ খোলা। এই রুমের জানালার একটি বিশেষজ্ঞ হলো রুমের সবচেয়ে বড় জানালায় কোনো গ্রিল নেই, যেটাই আনায়া একদম খুলে রেখে দিয়েছে বাইরে থেকে যেন বাতাস প্রবেশ করতে পারে। তাই আনায়া যেহেতু সব কিছুদিন ধরেই ওপরতলাতেই রয়েছে, তাই জানালায় শুধু একটা সাদা পর্দা লাগিয়ে রেখেছে। আনায়া চোখে মুখে পানি দিতে গিয়ে
আবার মাথাতেও কিছুক্ষণ পানি ঢালে, যে কারণে বাথরুমে তার প্রায় অনেকক্ষণ সময়ই লেগে যায়। এরপর ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রুমে এসে চুলগুলোকে ঠিকমতো না শুকিয়েই ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। প্রথমে জানালার খোলা রাখতেই চেয়েছিল, পরবর্তীতে ভাবলো শুধু শুধু এই জানালা খুলে রেখে লাভ নেই, বিপদ আপদ কখন হয় কে জানে। এই ভেবে জানালা বন্ধ করে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। অনয়া, বিছানায় শুয়ে যেই না একটু চোখ বন্ধ করেছে, অমনি এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তার চোখজোড়া বিস্মিত রূপে খুলে গেল। নিজেকে বুঝতে চাইল সে, যা শুনল এটা তার ভ্রম নাকি সত্যি। কিছুক্ষণ স্তব্ধ চোখে অন্ধকারে চোখ খুলে রাখার পর আবারও নিজের চোখজোড়া বন্ধ করতে শুনতে পেল, অনয়া। খাটের পাশে রাখা ছোট্ট একটা টেবিল ল্যাম্পটা তড়িৎ জ্বালিয়ে দিল। মুহূর্তেই চারপাশে খুব সামান্য আলোয় ছড়িয়ে ছিটে আলোকিত হলো। হঠাৎ আনায়ার গলা শুকিয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রুমের ভেতর ধীরে ধীরে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো আওয়াজটা ঠিক কোথা থেকে এসেছে। রুমে কি কেউ আছে? আনায়া প্রথমে কাঁপা কাঁপা সুরে বলার পর ভাবল রুমে ইনায়া এসেছে কিনা, কিন্তু ও কিভাবে আসবে? দরজা জানালা তো সব বন্ধ। আনায়া কি করবে বুঝে উঠতে পারছে না। পরক্ষণে মনে হলো আগে রুমে লাইটটা অন করাটা জরুরি। মনের মধ্যে এমনিতেই হুট করে ভয়ের আওয়াজ ঢুকে গিয়েছে। আর দেরি না করে আগে লাইট জ্বালানোটা বেশি জরুরি। আনায়া তাড়াহুড়ো করে সুইচ বোর্ডের কাছে যেতে নিলেই হঠাৎ পেছন থেকে এক শক্তপোক্ত হাত তার কোমর কেউ জড়িয়ে ধরতেই আনায়ার দম বন্ধ হয়ে গেল। মুহূর্তেই খানিকটা কাঁপতে শুরু করলো। আর যখনই কোনো এক অনাকাঙ্ক্ষিত নিঃশ্বাস তার ঘাড়ের কাছে ক্রমাগত অগ্রসর হতে নিল, তা অনুভব করে আনায়া চিৎকারের জন্য প্রস্তুতি নিল, কিন্তু তা আর সম্ভব হলো না। বরং এর আগে তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি এক হাতে আনায়ার মুখ শক্ত করে চেপে ধরল। এরপর আনায়া ঘাড়ের কাছে নিজের চোয়াল রেখে মুখটা আনায়ার কানের কাছে নিয়ে হাসকি কণ্ঠস্বরে কেউ ফিসফিস করে বলে উঠল, তুমি যে এতটা ভীতু তা জানতাম না বউ পাখি। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে আনায়ার টনক নড়ে উঠল। চোখে মুখে তার বিস্ময়। আদৌ সে যা ভাবছে তা কি সত্যি? আনায়া শুকিয়ে যাওয়া কাটকাট গলায় কিছু বলতে চাইলে দেখল কোনো আওয়াজ বের হচ্ছে না। তার আগেই তার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটি আনায়ার মুখ থেকে হাত সরিয়ে আবারও ফিসফিস করে ইনোসেন্ট সুরে বলল, এত রাতে কেউ করে নাকি? পুরো সপ্তাহ ধরে একবারও যোগাযোগ করনি, আমার কি অবস্থা করেছো তুমি জানো? এবার আনায়ার মুখ ফসকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, রেহান। শুধু আমার বউ পাখির রাগ ভাঙাতে এত দূর হতে চলে এসেছি। আচ্ছা, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আনায়া কেসে উঠল। তড়িৎ পিছনে ঘুরে তাকানোর জন্য নড়েচড়ে উঠলেই রেহান আর বাধা দিল না। তবে আনায়া তার দিকে ফিরতেই সে এবার দুই হাত দিয়ে আনায়ার কোমর পেঁচিয়ে ধরল। কফি কালারের টি শার্টের ওপর অফ হোয়াইট কালারের গেঞ্জি, সঙ্গে কালো রঙের প্যান্ট। চুলগুলো এলোমেলো করে ব্যাক ব্রাশ করা। মনে হচ্ছে সুযোগের সঠিক সন্ধান পেয়েই তড়িঘড়ি করে চলে এসেছে। কিন্তু চোখে মুখে তার অবাধ প্রফুল্লতা, যেন সব সুখ শান্তি এসে তাকে ঘিরে ধরেছে। উঁচু লম্বা বলিষ্ঠ দেহের বাঙালি পুরুষের মতো চেহারার গঠন আর ফর্সা তো সে আগে থেকেই ছিল, কিন্তু এখন যেন বিদেশের হাওয়ায় আগের চেয়ে যেন আরেকটু ফর্সা হয়ে ফিরেছে। এমন অপ্রত্যাশিত প্রিয় মানুষকে দেখে আনায়া যেমন বিস্মিত, তেমনি তার বাঁধ ভাঙা খুশির দরুন চোখ জুড়ে পানি ছলছল করছে। তখনই রেহান অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বলতে লাগলো, কাঁদছো নাকি? আমি এসেছি, তুমি খুশি হওনি নাকি? ফিরতে এত দেরি করে ফেলেছি? সরি, আমি ফিরতে অনেক দেরি করে ফেলেছি বোধ হয়। আমার আরও আগে। রেহানের বাকি কথাটুকু আর সম্পূর্ণ হলো না। তার আগেই আনায়া তাকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরল। অন্যদিকে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রেহানও মুচকি হেসে বলল, মিস করছিলে? ঠিক আছে, কিন্তু এভাবে কাঁদে কে শুনি? এসব কান্নাকাটি বাদ দাও। একা তো নিজের ইচ্ছা করেই যোগাযোগ করনি, আর এখন? আনায়া এবার যেন আরো শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো।
অনেকক্ষণ হওয়ার পরও যখন আনায়া রেহানের কোনো কথাতেই কান্না থামিয়ে মুখ তুলে তার দিকে তাকাতে রাজি হলো না, তখন রেহান ফিসফিস করে আনায়ার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ পাখি, তুমি কিন্তু এখনো আমার বউ হওনি। এত লং ডিস্টেন্সে থাকার পরেও এখন যদি বিয়ের আগে এসব করে ফেলো তবে বিষয়টা কেমন হয়ে যায় না? রেহানের কথা শুনে আনায়ার যেন এবার ধ্যান ভাঙল। পাগলের মতো এসব কি করতে নিয়েছে। আনায়া তড়িৎ রেহানের থেকে খানিকটা সরে গিয়ে চোখ মুছে আধ ভেজা সুরে বলতে লাগলো, তুমি এখানে কবে এসেছো? আমাকে বলনি কেন? আনায়ার অবস্থা দেখে রেহান আবারও ওর কাছে গিয়ে দু হাতে আনায়ার চোখ মুখ মুছে দিতে দিতে মুচকি হেসে বলল, বলার সুযোগটা দিচ্ছিলে তুমি, ফোন বন্ধ করে বসে আছো। এই কয়েকদিন ইদানিং কার থেকেই বা একটু খোঁজ খবর নিতে পারছি। ও যাই হোক, আমি আজই এসেছি। বাড়িতে এসে পৌঁছতে প্রায় রাত 9টা বেজে গেছিল, কিন্তু আজই মা আর বাড়ির থেকে বের হতে দিতে চাইলো না, বিধায় চোরের মতন বাড়ি থেকে পালিয়ে রাতের বেলায় এখানে আসতে হলো। আনায়া বিস্মিত নজরে তাকিয়ে বলল, তুমি এতটা পথ জার্নি করে এসেছো, বাড়িতে রেস্ট না করে এখানে এসেছো কেন? আবার কেন? যার জন্য এসেছি তার সাথে দেখা করব না? এখন এখানে না আসলে এমনিতে আজ রাতে আর ঘুম হতো না। কিন্তু তুমি এসেছো কিভাবে? দরজা জানালা তো বন্ধ ছিল। রেহান মুচকি হেসে বলল, তুমি যখন বাথরুমে গিয়েছিলে তখন। আজ ইনায়ককে মইয়ের ব্যবস্থা করে রাখতে বলছিলাম, তো ও তোমার জানলার পাশে মই রেখে দিয়েছে, আর বাকি আমাকেই কষ্ট করে আসতে হলো। তার মানে ওই অদ্ভুত ভাবে আমার নাম ধরে তুমিই রেখেছিলে? ইয়েস ম্যাম, তোমাকে ভয় দেখাতে গিয়ে খাটের নিচে লুকাতে হয়েছে আমার। আচ্ছা, এসব এখন বাদ দাও, আসল কথা বলো, তোমার হঠাৎ এমন চেঞ্জের কারণ কি? আনায়া রেহানের প্রশ্ন শুনে চুপ হয়ে গেল। ও এখন ওকে কি বলবে? এরই মাঝে রেহান রুমের লাইট অন করে দিয়ে এসে আবারও আনায়ার সামনে এসে দাঁড়ালো। কিন্তু আনায়া কিছু বলার জন্য ঠোঁট ভিজিয়ে নিতে লাগলেই রেহান হঠাৎ ওর মুখের কাছে অগ্রসর হয়ে কপাল কুঁচকে বলল, তোমার ঠোঁটে এটা কিসের দাগ? এই কথা শুনে যেন আনায়ার শ্বাস নেওয়াই বন্ধ হয়ে গেল। রেহানকে কি সত্যি কথা বলে দেবে? ও তবে কি ভাববে? আচ্ছা, রেহানের ভাবার বিষয়টি না হয় বাদ দেওয়া যাক, ও রেহানকে ওসব বলবে কি করে? আনায়া বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য রেহানের থেকে দূরে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বলল, ওই টেবিলে বসে মাথা রেখে গড়াগড়ি করে গিয়ে একদিন হুট করে কেটে গিয়েছে। এটা শুনে রেহান অবাক সুরে আনায়ার পাশে বিছানায় বসে বলল, হ্যাঁ, এটা আবার কেমন কথা? রেহানকে এহেন চেহারায় তাকিয়ে থাকতে দেখে আনায়া অপ্রস্তুত সুরে বলল, এটা এমনই কথা। রেহান আনায়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় হেসে ফেলল। মানুষ টেবিলে বসে পড়াশোনা করে, আর তুমি কি যুদ্ধ করো নাকি? পরক্ষণেই কপাল কুঁচকে বলল, তোমার তো নাকি ঠান্ডা লাগছে, কিন্তু তোমার চুল কেন ভিজা? কথা বলতে বলতে রেহান আনায়ার চুল ধরতেই বুঝতে পারল চুল সত্যি সত্যি ভেজা। আনায়া অপ্রস্তুত হয়ে বলল, মাথা ব্যথা করছিল, চোখে মুখে পানি দিতে গিয়ে মাথাতেও পানি ঢেলেছি। পানি ঢেলেছ ভালো কথা, কিন্তু চুলগুলো না শুকালে মাথা ব্যথা কমবে নাকি বাড়বে? এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপর আবার এমন পাকনামি করতে কে বললো শুনি? এই বলেই কিছুটা বিরক্তি নিয়ে আনায়ার মাথার পেছনে হালকা চড় দিতেই আনায়া বলল, রেহান, আর চুপ থাকো তুমি, 1 মিনিট ওয়েট করো। এই বলেই রেহান আশেপাশে তাকিয়ে দেখল চেয়ারের ওপর সাদা টাওয়ালটা আনায়া ছড়িয়ে রেখে দিয়েছে। তড়িৎ তা নিয়ে এসে বিছানায় আনায়ার পেছনে হাঁটু গেড়ে বসলো চুল মুছে দেবে বলে। কি করছো? প্রয়োজন নেই তো, আমি চুল অলরেডি মুছেছি। আনায়া মাথা ঘুরিয়ে কথাগুলো বলতে গেলেই রেহান 2 হাত দিয়ে আনায়ার মাথার দুপাশ ধরে সোজা করে বলল, একদম চুপ, অলওয়েজ পাকনামি তোমার না করলে নয়। দাঁড়াও না, বিয়েটা জাস্ট একবার করে নেই, তারপর তোমাকে কিভাবে ঠিক করতে হয় আমার জানা আছে। রেহানের কথা শুনে আনায়া হেসে ফেলল। অন্যদিকে আবার রেহানের কাজেও বাধা দিল না, আর রেহানও খুব যত্ন নিয়ে আনায়ার চুলগুলো মুছে দিতে লাগলো। ও হে মিস্টার, এতদিন পর এসেই সোজা হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।
তা বিয়ে করতে অনেক দেরি, এতদিন না হয় আমি অগোছালোই থাকি। এই এই চিঠিতে তো বলেছিলে অগোছালো তুমি। এখন আমি তুমি দুজনেই যদি অগোছালো হই, তবে আমরা একে অপরকে ঠিক করব কিভাবে? আরে তাই তো, আমরা নিজেরাই ঠিক হতে না পারলে আমাদের ছেলে মেয়েগুলো আরো বেশি অগোছালো হয়ে যাবে। এরপর ওদের ছেলে মেয়েদেরও এমন হবে। উফ, তাহলে তো মহা মুশকিল। আনায়া এবার কপাল কুঁচকে বলল, এ বিয়ে হলো না তার আগেই বাচ্চা কাচ্চা নাতিপুতিদের কাহিনী শুরু করে দিয়েছে। হয়নি তো কি হয়েছে, একবার বিয়ে হলে এসব হতে আর কতদিন। এই শোনো, আমি কিন্তু এসব বেশি দেরি করব না। রিহানের বলা এহেন সব কথাবার্তা শুনে আনায়ার কাশি উঠে গেল। কি সব কথাবার্তা, বন্ধ করো এসব। আচ্ছা তুমি এটা বলো, তুমি দেশে এসেছো কি সত্যি শুধু আমার জন্যই নাকি অন্য কিছু? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় না তুমি শুধু আমার রাগ ভাঙাতে আমেরিকা থেকে কাজকর্ম সব ফেলে রেখে বাংলাদেশে এসেছো। আর যদি এমনটা হয় তবে তুমি সত্যি একটা পাগল। তবে আমি সত্যি পাগল, আমি তোমার বউ পাখির জন্যই পাগল। আনায়া আবার বিস্মিত চোখে পেছনে ঘুরে তাকিয়ে বলল, তুমি সত্যি? তবে এছাড়া অবশ্য স্পেশাল একটা কারণ আছে, কিন্তু সেটা মূলত আমার জন্য। আনায়া জিজ্ঞাসাসূচকভাবে তাকালে রেহান বলল, সেটা না হয় কালকেই জানতে পারবে। পাগুলো ঝুলিয়ে বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে শুয়ে নানান গল্পগুজব করে যাচ্ছে। সঙ্গে সময়ের কাটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। একদম মধ্যরাত যাকে বলে। এরই মাঝে হঠাৎ রেহানের কি যেন মনে পড়ায় চট করে উঠে বসে পড়ল। এটা দেখে আয়ানাও তড়িৎ বসে গিয়ে বলল, কি হয়েছে? রেহান কিছু বলল না, বরং নিচে বসে খাটের নিচে উকি দিয়ে একটা ছোট শপিং ব্যাগ বের করে আনলো। আনায়া সেটা দেখে কিছু বলতে যাবে, তার আগেই রেহান একটি বক্স বের করে তা আনায়ার সামনে খুলে ধরতেই বলল, দেখো তো পছন্দ হয় কিনা। সোনার চেনের সঙ্গে খুব ছোট সাইজের একটি ঝিনুকে ডিজাইন করা ডায়মন্ডের লকেট। সাধারণত এসব জিনিস দেখতে এমনিতেই সুন্দর হয়, যা সহজেই যে কারো পছন্দ হয়ে যাবে। আনায়ারও তার ব্যতিক্রম হলো না, তবে কিছুটা বিস্মিত হয়ে রেহানের দিকে তাকিয়ে বলল, এটা তোমার জন্য। বেশি কথা বলবে না, পছন্দ হয় কিনা শুধু এইটুকু বলো। আনায়া জানে এখন আর কিছু বলে লাভ নেই, তাই ঠোঁট ভিজিয়ে বলল। হুম। এটা শুনে রেহান মুচকি এসে বলল, যাও, তাহলে আমার চয়েসটা এতটাও খারাপ না। এই বলেই আবারও আনায়ার উদ্দেশ্যে বলল। আমি পরিয়ে দেবো নাকি তুমি? আনায়া তড়িৎ বলে উঠল। তুমি না মানে তুমিই দাও আর কি। রেহান আনায়ার দিকে এক ভ্রু উঁচিয়ে হেসে বলল, ওকে ম্যাডাম। এই বলে নিজ হাতে খুব স্বাভাবিকভাবেই আনায়ার পেছনে গিয়ে চুলগুলো সরিয়ে চেনটা পরিয়ে দিল। তবে পেছন থেকে আরও একটু চেনের অংশ দেখে আনায়ার উদ্দেশ্যে বলল, এটা কি তুমি কি আরো একটা চেইন পরে রাখছো নাকি? আনায়ার হঠাৎ স্টার শেপের সেই চেনের কথা মনে পড়তেই বলল, ও হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওটা আমি খুলে ফেলছি। আনায়া সেই চেনটা খুলে ফেলতে চাইলে রেহান তাতে বাধা দিয়ে বলল, আরে দুইটা থাক, খেলার কি প্রয়োজন? আনায়া রেহানের দিকে তাকিয়ে বলল, দুটোই রাখবো, কেমন লাগে না? তোমার অসুবিধা না হলেই বাকিটা তোমার ইচ্ছে। আচ্ছা তবে দুটোই থাক। এখন সময়টা রেহানের যাওয়ার, যদিও তার যেতে মোটেও ইচ্ছে করছে না, তবুও এমন ছেলে মানুষই করে লাভ নেই। এমনিতেও আনায়া থাকতে দেবে না, সঙ্গে আবার কাল অনেক কাজ। ভোর হওয়ার আগে নিজের বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। তার মা কোনোভাবে বুঝে গেলে কাহিনী খতম। এমনিতেই বাড়িতে সবাই ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি থেকে এক প্রকার পালিয়ে এসেছে, আর এখন তার অনেকটা ক্লান্তও লাগছে। রেহান আনায়ার কাছ থেকে সকল বিদায় কথাবার্তা বলা শেষে জানালা দিয়ে সিঁড়ি বেয়ে নামতে যাবে, তার আগেই হুট করে আবার পেছনে ফিরে আনায়ের উদ্দেশ্যে বলল, একটা কথা বলার ছিল। সারা রাত তো কথাই বললে, আবার কি কথা? রেহান হুট করে আনায়ের হাত দুটো ধরে খানিকটা অপ্রস্তুত ছুটে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আনায়া রেহানের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে থাকার পর বলল, তুমি এমনটা চিঠিতেও লিখেছিলে, বারবার এমন কেন বলছো? রেহান দীর্ঘশ্বাস ফেলে আনায়ার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অনয়া। তুমিহীন জীবন আমার কাছে বিষাক্তময়, বন্ধময়।
এসব আমার ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার কাছে আমার জীবনের একটা অনুরোধ, প্লিজ ভুলেও আমাকে ছেড়ে যেও না। তুমি আমারে যেভাবে শুধরে যেতে বলবে আমি ঠিক ওভাবে নিজেকে শুধরে নেব। তুমি আনায়া রেহানকে এমন অস্থির হতে দেখে তড়িৎ নিজের হাত দিয়ে ওর হাতের মুঠো শক্ত করে বলল, রেহান প্লিজ এমনটা বলে আমাকে কষ্ট দিও না। আমার জীবনের অর্ধেকটা শুধু তুমি আমি আমার আমার জীবনের অর্ধেকটা শুধু আমি তোমার জন্যই উৎসর্গ করেছি। তুমি ছাড়া আমার বেঁচে থাকা না থাকা সমান। তোমাকে ছেড়ে গেলে আমার জীবন এমনিতেই নরকে পরিণত হবে। আমি কোনোদিন এমন করব না। আনায়ার কথায় রেহান নিজেকে তটস্থ করলো। এমনিতেই আনায়ার চোখের জল ছলছল করছে। কখন যে বর্ষণ হয়ে যায় কে জানে। যাওয়ার আগে এমন সিচুয়েশন ক্রিয়েট করে পুরো গাধামি কার্যক্রমও হয়ে গেল। রেহান তড়িৎ মুচকে এসে বলল, আরে তুমি তো জাস্ট এমনিই বলছিলে। তুমি থাকো, কাল তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে, রেডি থাকো। এই বলেই আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পুরোটা সময় আনায়া জানালার পাশে দাঁড়িয়ে রেহানের কার্যকলাপ দেখল। একটা সময় পর রেহান যখন বাড়ির সীমান্ত থেকে দাঁড়িয়ে অদৃশ্য হলো, তখন আনায়া দীর্ঘশ্বাস ফেলে জানালাটা বন্ধ করে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় এলো। তবে হুট করে নিজের পা জোড়া থামিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর তার জামার কারণে ঢেকে যাওয়া লকেট দুটোকে একসাথে বের করে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়ে থাকার পর অস্পষ্ট স্বরে বলল, একই গলায় দুটো চেন একসাথে? হঠাৎ বিকেলবেলায় কিছু মানুষের আগমনে শিকদার বাড়ির বাকি সবাই বাদে শুধু আনায়া যেন প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গেল। রাত জেগে রেহানের সাথে সময় পার করে দেরিতে ঘুমিয়ে আজ সকালে দেরিতেই জেগেছে আনায়া। তবে এতদিনের মনমরা মেজাজ হুট করে গায়েব হয়ে গিয়েছে, যে কারণে সকাল সকাল একদম ফ্রেশ মনে নিচে নেমে একে দেখে ফরিদা আর তার বোন মিলে বিশাল এক তোড়জোড় শুরু করেছে। হঠাৎ এমন আয়োজনের কারণ খুঁজে না পেয়ে আনায়া অনেকটাই অবাক হয়ে ফরিদা আর ইনায়াকে জিজ্ঞেস করলে তারা জানায় আজ নাকি কোনো অতিথি আসবে, সঙ্গে আজ দিনটাও অনেক বিশেষ। কিন্তু আনায়া এই বিশেষ দিন আর অতিথির বিষয়টি ঠিক বুঝতে পারল না। তাদের আত্মীয় বলতে তো সে কাউকে চেনে না, আদেও কেউ আছে কিনা সেটাও তো জানা নেই। আনায়া এই নিয়ে ফরিদা আর ইনায়াকে অনেক জোরাজুরি করলে তারা শুধু এতটুকু জানায় যে বিশেষ দিনটা তার জন্যই, সঙ্গে এসব নাকি রেহানের কথা মতোই হচ্ছে। আনায়া খেয়াল করে দেখল রাতে রেহান একবার তাকে বলেছিল যে আজ নাকি সে কোনো বড় সারপ্রাইজ পেতে চলেছে, কিন্তু সেটা আসলে কি তা আন্দাজ করতে পারল না। পরক্ষণে এসবকে রেহান আর তার পরিবারের পাগলামি ছাড়া তার কাছে কিছুই মনে হলো না। আনায়া আর কিছু না বলে উল্টো তাদের সাথে কাজে হাত লাগিয়ে দিল। বিকেলের দিকে আনায়াকে জোর করে বেবি পিঙ্ক কালার আর হালকা সোনালি সুতোয় কাজ করা একটা শাড়ি পরিয়ে সঙ্গে কিছু প্রসাধনী লাগিয়ে একদম ফিটফাট করে সাজিয়ে দিয়েছে ফরিদা আর ইনায়া। ওরাও আবার কি কমতি রাখবে, সেজন্য ফরিদা সেভাবে কিছু না করলেও ইনায়া একদম সেজেগুজে ফিটফাট, মনে হচ্ছে তার ঈদ লেগে গিয়েছে। এদিকে আনায়া আন্দাজ করতে পারছে না রেহান আদেও ঠিক কী করতে চাইছে। তবে যখন বিকেলের দিকে রেহান ওর পুরো ফ্যামিলি নিয়ে শিকদার বাড়িতে হাজির হলো, তখনই আনায়ার মাঝে সম্পূর্ণ বিস্ময়ের জোয়ার বয়ে গেল। সবার এত হাসি খুশি চেহারার মাঝে আনায়া পুরো বিস্মিত চেহারা নিয়ে সবাইকে দেখছে। এদিকে রেহান তার শাড়ির কালারের মতোই একদম হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে হালকা সোনালি কারুকাজ করা পাঞ্জাবি পরে হাজির, চোখে মুখে অমায়িক মুচকি হাসি। সে হাসি যেন আনায়াকে বারবার আর চোখে তাকিয়ে দেখে আরও বিস্মিত হচ্ছে। রেহানের সাথে তার মা বাবা, সঙ্গে তার ভাই রেহান আর ইমনও সেজেগুজে চলে এসেছে। রেহানের মা বাদে সবাই খুব হাসি খুশি প্রকৃতির। তার মানে এই না যে রেহানের মা শিউলি বেগম খুব রুড প্রকৃতির মানুষ। সে এমনিতেও খুব স্বাভাবিক আর নরম স্বভাবের মানুষ হলেও তার জীবনের সবটুকুই যেন তার পরিবার, বিশেষ করে ছেলেদের নিয়ে তার যত সব চিন্তাভাবনা। ছেলেদের প্রতি তার আবেগ স্নেহ এতটাই প্রবল যে সামান্য অসুখ কিংবা দুর্ঘটনাতেও সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে। তার দিন দুনিয়া যেন ঘুরে যায়। আর সে কারণে মা হয়েও নিজের ছেলের অ্যাক্সিডেন্টের খবরটাও সে পায়নি। অ্যাক্সিডেন্টের কারণে রেহানের কপালের ওপরের অংশে অনেকটাই ক্ষত সৃষ্টি হয়েছিল, যার দাগ এখনও রয়ে গিয়েছে।
কিন্তু মায়ের নজর থেকে বাঁচতে তাকে নিজের বড় বড় চুলগুলো দিয়ে সেই স্থান ঢেকে রেখেছে। কিন্তু কখন যে সেটা তার মায়ের নজরে পড়ে যায় সেই ভয়ে আছে রেহান। অন্যদিকে তার বাবা রিফাত আহমেদ হাসি খুশি প্রকৃতির। তার জীবনে প্যারা বলতে মনে হয় কিছুই নেই, সবসময় হাসি খুশিতেই তার দিন যায়। ফরিদা প্রথমে সবাইকে দেখেই দ্রুত গতিতে গিয়ে তাদের সালাম দিয়ে সম্মানের সাথে ভেতরে আসতে বলে। অন্যদিকে আনায়াও বেশি দেরি হওয়ার আগেই তড়িঘড়ি করে গিয়ে সালাম জানায়, সঙ্গে ইনায়াও বাদ যায় না। সবাই গিয়ে সোফায় একসঙ্গে বসলে ফরিদা আনায়ার মাথায় ছোট করে ঘোমটা টানিয়ে সোফায় একপাশে বসিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হুইল চেয়ারে বসা তারেক সিকদারকে সবার মাঝে নিয়ে আসে। আনায়ার একপাশে রিহান আর তার মা বসা, অন্য পাশে ইমন আর রোহান, এবং একদম মুখোমুখি বসা রেহানের বাবা। আনায়ার নজর প্রথমে গিয়ে সরাসরি রিফাত আহমেদের ওপর পড়ল। লোকটির প্রফুল্ল মুখটাকে দেখে এটা বুঝতে বাকি নেই তিনি নিতান্তই অনেক বন্ধুসুলভ কিংবা হাসি খুশি প্রকৃতির। কিন্তু তার প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছেটা কি? সে আন্দাজ করছে এমনটা কি হয়। রেহান তো বলেছিল তাদের রিলেশনের কথা বিয়ের আগেই তার পরিবারকে জানাবে, তবে আজ সবাইকে নিয়ে এমন আয়োজন। আনায়া একবার নিজের বাবার দিকে তাকিয়ে দেখল তারেকের চোখে মুখে যেন খুশির জোয়ার বইছে। আনায়া মনে মনে ভাবছে কয়েকদিন ঘরবন্দি ছিল, তাতেই মনে হয় পুরো দুনিয়া ঘুরে গিয়েছে। এরই মাঝে হুট করে শিউলি বেগম আনায়াকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। আনায়াও ধীরে ধীরে সেসব প্রশ্নের উত্তর দিতে লাগলো। শিউলি বেগম তাকে ঘরের কাজকর্মের পাশাপাশি পড়ালেখা, পরিবার নিয়েও অনেক কিছু গম্ভীর সুরে জিজ্ঞেস করতে করতে একটা পর্যায়ে আনায়ার মাঝের মাধুর্যতায় সে প্রফুল্ল চিত্তে আনায়ার সাথে হাসি খুশিভাবে কথা বলতে লাগলো। অন্যদিকে রেহানের বাবাও বা কম কিসে, আনায়াকে নিজের মেয়ে ভেবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে পারলে আনায়াকে নিজের বান্ধবী বানিয়ে ফেলে। এদিকে রোহান যদিও কিছু বলতে পারছে না, তবে সে আনায়া আর ইনায়া দুজনকেই দেখে যাচ্ছে। আনায়ার সাথে কথাবার্তা শেষে ইনায়া আর ফরিদার সাথেও সৌজন্যমূলক কথাবার্তা শেষে রিফাত আহমেদ হাসতে হাসতে তারেকের উদ্দেশ্যে বলল, তো সিকদার সাহেব, আপনার মেয়েকে আমার মেয়ে বানানোর জন্য রাজি আছেন তো? না না, আপনার মেয়েকে কিন্তু একেবারেই নিয়ে নেব না। মেয়ে আপনারও থাকবে, সাথে আমারও। আপনার দুইটা মেয়েই কিন্তু অনেক মিষ্টি, হীরের টুকরা পেয়েছেন আপনি। এই বলে সে আবারও হাসতে লাগলো। সঙ্গে তার এসব কথাবার্তা শুনে তারাকেও অমায়িক মুচকি হাসল। আনায়া খেয়াল করে দেখল তার বাবা প্রচণ্ড খুশি, সাথে আশেপাশের সকলে। আনায়ার বুঝতে বাকি রইল না এই বিষয়ে সে বাদে বাকি সবাই আগে থেকেই অবগত, কিন্তু আনায়ার মনে তো চলছে অন্য সব প্রশ্ন। সবার এত হাসি খুশির মাঝেও সে তার বাবা আর বোনের কথা ভেবে খুশি হতে পারছে না। এখন তার বিয়ে হয়ে গেলে পরিস্থিতি ঠিক কোথায় যাবে তাই বুঝে উঠতে পারছে না। আনায়া খুব করে চাইছে রেহানের সাথে আলাদা করে কথা বলতে, কিন্তু এত মানুষের মাঝে কিভাবে কি সম্ভব? তার এই ইচ্ছে এই মুহূর্তে সবার মাঝে প্রকাশ করাটাই তো মস্ত বড় বোকামি। কিন্তু তাকে আর বেশিক্ষণ এই নিয়ে ভাবতে হলো না। আনায়ার চেহারা ভাবসাবে চিন্তার আভাস প্রথমে রেহানের সেভাবে নজরে না এলেও আনায়া যখন স্তব্ধ চোখে অনবরত ঠোঁট ভিজে বারবার রেহানকে দেখতে লাগলো, তখন বিষয়টি রেহান ঠিকই আন্দাজ করে ফেলল। সেই মুহূর্তে রেহান নিজের পাশে তার মায়ের দিকে তাকিয়ে ঢোক গেল। তার মা এসব জিনিস এত খোলামেলা পছন্দ করে না, অনেকটা ব্যাকটেডেড টাইপের তিনি। তাই সরাসরি বাবার দিকে তাকিয়ে ইশারা করলো। এদিকে বিচক্ষণ মানুষ রিফাত আহমেদের আর বুঝতে বাকি রইল না তার ছেলে কি চাইছে। তাই খানিকটা কেশে নিয়ে গলা ঝেড়ে বলল, আমরা বড়রা না হয় কথা বলতেই থাকবো, তার আগে ছেলে আর মেয়ে বরং আলাদা কথা বলে আসুক। বিয়ের মতো গুরুত্বপূর্ণ ডিসিশন ওদের আলাপ আলোচনায় তো আসল। তার এই কথাতে আর কেউ দ্বিমত পোষণ করল না। সবার কথা মতে আনায়া আর রেহানকে আলাদা কথা বলার অনুমতি দেওয়া হলো। তখনই ফরিদা আনায়ার উদ্দেশ্যে বলল, আনায়া মা, রেহান বাবাকে তো রুমটাতেই নিয়ে যা। এটা শুনতেই আনায়া ফরিদার দিকে করুণ চোখে তাকালো। সারপ্রাইজ দেবে ঠিক আছে, তবে এমন সারপ্রাইজ কে দেয়? এসব বিষয়ে তো আগাম প্রস্তুতি না নিলে হয় নাকি?
আনায়ের অমন চাহনিতে ফরিদাও চোখের ইশারায় বোঝালো যে কোনো চিন্তা না করতে, সব কিছু স্বাভাবিক হচ্ছে আর হবে। আনায়াও ছোট করে দীর্ঘশ্বাস ফেলে রেহানকে ইশারায় তার রুমের দিকে যেতে বলল। এসব কি রেহান? তুমি তো আমাকে কিছুই জানাওনি। আর তুমি... বন্ধ রুমে গম্ভীর মুখে বলতে থাকা আনায়ার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই রেহান মুচকি এসে দুহাতে আনায়ার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। এরপর ধীর গতিতে মুচকি এসে বলল, আবার কি হতে যাবে? নিজের অতিথি পাখিটাকে এবার সত্যিকারের বউ পাখি বানানোর সময় চলে এসেছে। যে আমার অতিথি পাখিটা আবার ফুরুত করে উড়ে না যায়। আনায়া বিস্ময় নিয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আমাদের... হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার তোমার কেরিয়ার ঠিকঠাক মতন না গড়ে ওঠা পর্যন্ত আমার এমন কোনো ডিসিশনে যাব না। তবে কতদিন আর এই হারাম কাজে পড়ে থাক, এর চেয়ে বিয়ে করে ফজর কাজটা সেরে নিলে হয় না? তুমি তো ঠিকই বলছো, কিন্তু এই মুহূর্তে এসব কিভাবে সম্ভব রেহান? একে তো তুমি আবারও আমেরিকায় ফিরে যাবে, আর এখন আমার দায়িত্বে শুধু আমার ফ্যামিলি। কিন্তু বিয়ের পর তোমার ফ্যামিলিও তো আমার আরও এক নতুন ফ্যামিলি হবে, তাই না? এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে বাবাকে ছেড়ে ইনায়া তো ছোট্ট মানুষ, ওকে সব দায়িত্ব দিয়ে কিভাবে কি সম্ভব আমি বুঝতে পারছি না। আনায়ার এত চিন্তিত হয়ে বলা কথাবার্তা শুনেও রেহান আবারও হেসে আনায়ার খোপা করা চুলের স্টাইলে কপালের দিকে দুপাশে কিছু ছড়িয়ে দেওয়া চুল এক হাতে কানের পিছনে ঠেলে দিতে দিতে বলল, তোমাকে এত কিছু ভাবতে কে বলেছে? তোমার প্রবলেমের সলিউশনের জন্য তো আমি আছি। আর তোমাকে কে বলেছে যে এখনই বিয়ে করতে? তোমাকে কে বলেছে যে এখনই বিয়ে করে তোমাকে সংসারী হতে? তুমি যখন ফোন ধরছিলে না, তখন আমি পুরো পাগলের মতন হয়ে গিয়েছিলাম। ইমন, রোহান আর ইনায়েক তো আমি পুরো নাজেহাল করে তুলেছিলাম। কি করব না করব তাই বুঝতে পারছিলাম না। পরে অনেক হিসাব নিকাশ করে আমাদের বিয়ের ডিসিশন নিলাম। আর এটাকে বাস্তবায়ন করতে ফোন লাগালাম বাবাকে রাজি করাতেই আমার বেশি কষ্ট হয়নি। সে তার ছেলের বিয়ের কথা শুনেই খুশিতে গদগদ। তবে চিন্তা ছিল মাকে নিয়ে, কিন্তু আমার বলার পর বাকিটা বাবাই মাকে রাজি করিয়ে নিয়েছে। এরপর আমি এখানে আসার আগে তার সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর শোনো, তোমাকে বিয়ের পর একদম আমার বাড়িতে গিয়ে থেকে সংসারী হতে হবে এমন কিছু নয়। আমাদের শুধু বিয়েটা হবে, আর সপ্তাহখানেক বাদে আবার আমেরিকায় ফিরে যাচ্ছি। জাস্ট বিয়ের জন্যই আসা। আর আমার পড়াশোনা কিংবা আমাদের কেরিয়ার ঠিকঠাক না গড়া ওঠা পর্যন্ত আমরা এখন যে যেমন আছি ঠিক সেভাবেই থাকবো। এই মুহূর্তে বিয়ে করার কারণ হলো এই যে তুমিটা আমার পার্মানেন্ট বউ পাখি বানানো। সো এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। রেহানের এত সব কথা শুনে আনায়া আবারও বিস্মিত সুরে বলল, আমি সত্যিই বুঝতে পারছি না কি হতে চলেছে। রেহান আনায়ার কপালে ছোট করে চুমু এঁকে বলল, যা হবে ভালোই হবে, তুমি জাস্ট আমার উপর ভরসা রেখো। রেহান আর আনায়া রুম থেকে আবারও সবার মাঝে ফিরতেই দেখতে পেল সবাই বিয়ের আয়োজনের কথাবার্তা প্রায় শুরু করে দিয়েছে। আর আনায়াকে দেখে রিফাত আহমেদ আনায়ার উদ্দেশ্যে বলল, তোমার বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আনায়া মাথা নিচু করে বসেই ছিল। হঠাৎ এহনো প্রশ্নে খানিকটা চমকে গিয়ে রিফাতের দিকে তাকিয়ে এরপর তার বাবা আর রেহানের দিকে তাকালো। তারা দুজনেই ইশারায় আনায়াকে আশ্বস্ত করতে আনায়াও অস্পষ্ট স্বরে মাথা নাড়িয়ে বলল, জি না। তার এই কথাতে সবার মাঝে আনন্দ উল্লাস মেতে উঠল। রিফাত আহমেদ গিয়ে তারেকের হাত ধরে তাকে কোলাকুলির উদ্দেশ্যে হালকাভাবে জড়িয়ে ধরে বলল, চিন্তা করবে না, আমার আর আমার স্ত্রী সবসময় একটা মেয়ের অভাব ছিল। আশা করি খুব শীঘ্রই তা পূরণ হয়ে যাবে। আপনার মেয়ে মানেই আমার মেয়ে, আর আপনার মেয়ে যদি হীরা হয় তবে আমার ছেলে কিন্তু প্লাটিনাম। দুজনের কম্বিনেশন কিন্তু সেই জমবে। একটা সময় সবার মাঝে নানা সৌজন্যমূলক সংলাপ শেষে রেহানের বাবা আবারও বলল, ছেলে তো আমার বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। 7 দিনে ছুটি নেই বিয়ে করতে চলে এসেছে। প্রথমে তো ভেবেছিলাম শুধু পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে রাখবো, কিন্তু পরে ভাবলাম বড় ছেলের বিয়ে তখন তো ধুমধাম করে না হোক, তবে কিছুটা আয়োজন তো করতেই হবে। পরের বার না হয় একদম ধুমধাম করে বিয়ের আয়োজন করা যাবে।
এখন বলুন তারিখ কবে ঠিক করা যাবে? যেহেতু সময় কম সেহেতু সব তাড়াতাড়ি করতে হবে। রিফাতের কথা শুনে তারেক তার আধভাঙা ভাষায় কথা বলতে লাগলো। তার ভাষা যেহেতু তারা বুঝবে না, সেজন্য ফরিদায় তারেকের কথা শুনে বলল, আপনারা যেটা ঠিক মনে করেন। আমাদের মেয়ের যেহেতু কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আপনারা যখন বলবেন আমরা সেভাবেই আয়োজন শুরু করব। রিফাত আহমেদ বলল, আমাদের তো সব কিছু প্রস্তুতি নেওয়া আছে, সেক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট করতে হবে না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 2 দিন পর ছোট্ট করে একটা গায়ে হলুদ করে সেই দিনই বিয়ের কাজ না হয় সেরে ফেলি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যা ঠিক মনে করেন তাই হবে। ঠিক আছে, তাহলে কাল সারাদিন ধরে বিয়ের শপিং চলতে থাকবে। আর পরের দিন বিয়ে যেহেতু পারিবারিকভাবে, সেক্ষেত্রে আমাদের থেকে তেমন কোনো আত্মীয় নেই। তবে আপনারা যদি এবার ইনায়া ফট করে বলে ফেলল, আমাদের তো আত্মীয়ই নেই, আর এই এলাকার লোকেদের বিয়েতে ডাকার তো কোনো মানেই নেই। সবগুলোই বদলোক। সরি, ভুল করে বড়দের মাঝে বলে ফেলেছি। ইনায়ার হুট করে হুঁশ হতেই দাঁত খিঁচে নিজের ভুলের জন্য মাপ চেয়ে চুপ হয়ে গেল। তবে তার এমন কাজে রিফাত হেসে বলল, তুমি মনে হয় অনেক মজার মেয়ে, তোমাকেও আমার পছন্দ হয়েছে। তোমার যদি আপত্তি না থাকে তবে তোমাকেও কিন্তু আমার ছেলে। রিফাতের কথা শেষ হওয়ার আগেই ইনায়া আঁতকে উঠে বিস্ফোরিত সুরে বলল, না আঙ্কেল, আমি বিয়ে করব না। ইনায়ার কথা শুনে সবাই হেসে ফেলল। আরে আমি তো মজা করছিলাম। ইনায়া ইতস্তত হয়ে বলল, তাহলে ঠিক আছে। ওর এহেন হাবভাবে সবাই পুনরায় হাসতে লাগলো। এদিকে ইনায়া তবদা খেয়ে সবাইকে দেখছে। সে এমন বললইটা কি যাতে এভাবে হাসতে হবে? তবে রোহানকে আর চোখে দেখে বিড়বিড় করে বিরক্তি নিয়ে বলল, এই মৃগী কৃমির বডিগার্ড আর আমি অসম্ভব। সবার কথাবার্তা শেষে আনায়া আর রেহানের আংটি বদল হলো। এরপর হালকা কিছু নাস্তা আর গল্প গুজবের পর রেহানের পরিবার মিলে শিকদার বাড়ি থেকে বিদায় নিয়ে নিল। এরই মাঝে রোহান আর ইনায়ার এক কথায় সংঘর্ষ সৃষ্টি হলো। কি ইরাবতী, বিয়ান সাহেবা খোঁজ খবর তো কিছুই নেন না। ইনায়া চোখ ছোট ছোট করে বলল, আমি বলেছিলাম আমাকে এসব উল্টোপাল্টা নামে না ডাকতে। ইনায়ার কথা শুনে রোহান হেসে বলল, আরে এসব বিয়ানদের মধ্যে হয়েই থাকে। ভালো কথা, তবে আমাদের এখনো এ সম্পর্ক হয়নি। আগে বিয়ে হোক তারপর। তুমি কি আমার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছ? ইনায়া নির্বিকারে বলল। হুম। রোহান কিছুটা কেসে বলল, এর কারণটা? জানি না। আচ্ছা, তুমি সেদিন মিতুকে ওইসব বললে কেন? তুমি জানো এই নিয়ে ও আমাকে কত কথা শুনিয়েছে? এবার ইনায়া বাঁকা হেসে বলল, ও, এবার বুঝেছি। হঠাৎ এখানে টপকানোর মানে কি? আমি সোজাসাপটা উত্তর দিচ্ছি। আমার যেটা ঠিক মনে হয় আমি তাই করি, তাই বলি। কে কি ভাবলো কিংবা বললো তা আমার ভাবনার বিষয় না। তাই বলো, তুমি আমার সামনে ওকে ওইসব বলবে? রোহানের ইনোসেন্ট মুখের কথা শুনে ইনায়া হেসে বুকে হাত গুজে রোহানের দিকে কিছুটা মুখ বাঁকিয়ে বলল, কষ্ট পেলে সরি, বাট নট সরি। আমি সত্যি বলতে কখনো দ্বিধাবোধ করি না। এখন সত্যি যেমনটাই হোক, নিজের মনের বিরুদ্ধে যাওয়াটা আমার পছন্দ না। আমার মন যা চায় আমি তাই করি। এই বলেই ইনায়া আর এক মুহূর্তেও দেরি না করে তার ছেলের সাথে হেসে চলে গেল। ইনায়াকে ফাঁকা পেয়েই রোহান গিয়েছিল কথা বলার জন্য, আর বাকিটা ইয়ানাই এভাবেই ধুয়ে দিয়েছে। ইনায়া, আনায়া, রোহান, রেহান আর ইমন এই 5 জন মিলে একসাথে বিয়ের মার্কেট করতে বেরিয়েছে। বিয়ের খরচ যেহেতু আনায়াদের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, তাই সব আয়োজনই আহমেদ পরিবার থেকে হবে। আর রিফাত আহমেদ চায়ও না যে আনায়ারা এতে কোনো খরচ করুক। ওদের আর্থিক অবস্থা সম্পর্কে রেহানের পরিবার ভালো করেই জানে, আর এসব নিয়ে কোনো চাপ সৃষ্টি করার মতো লোক তারা নয়। আনায়া, ইনায়া দুজনেই কালো রঙের লং কুর্তি পরে এসেছে। অন্যদিকে ছেলে 3 জন টি শার্ট প্যান্ট পরে পুরো সেজেগুজে চলে এসেছে। এদিকে আনায়া ইমনের সাথে চাকরির বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিল। পরবর্তীতে ভাবল ওসবের আর প্রয়োজন নেই, আপাতত বিয়ের জন্য সেসব বন্ধ রাখাটাই ভালো। এই ভেবে আনায়া পুরো পরিবেশটাকে স্বাভাবিক রেখেছে।
মোটামুটি সব কেনাকাটা শেষে এবার তোড়জোড় চলছে আনায়ার কেনাকাটার জন্য। খুব ভারী কাজে কিংবা জমকালো বিয়ের পোশাক হবে না, খুব স্বাভাবিক একটা লেহেঙ্গা, কিন্তু সেটাই কারো মনে ধরছে না। যদিও রেহানের মন আঁকুপাকু করছে নিজের আনায়াকে পুরো জমকালো সাজে দেখতে, কিন্তু একটু বেশি খরচ করে আনায়া পুরো হামলে পড়বে তার উপর। এখানে আসার আগেই আনায়া রেহানকে অনেকটা শাসিয়ে জানিয়ে দিয়েছে বিয়ের ড্রেস লাল হতে হবে, এটা পারিবারিকভাবে আগে জানিয়ে দেওয়া হয়েছে, যে কারণে জুতো সহ সকল জুয়েলারি কিংবা বরের ড্রেস সেই হিসেবেই নেওয়া হয়েছে। মাঝখান থেকে কোনো ড্রেস খুঁজতেই সবাই আটকে গিয়েছে। আনায়া তো চাইছে এমনি একটা লাল রঙের নিয়ে নিলেই হয়, কিন্তু রেহান তাতে রাজি নয়। কিন্তু এরই মাঝে তাদের সবার সাথে হঠাৎ এক অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হয়ে যায়, যাকে সর্বপ্রথম নজরে আসে ইনায়ার। ইনায়া একাই গিয়ে পাশের একটা জুয়েলারি শপে নানা জিনিস ঘুরে ঘুরে দেখছিল। তখনই সেই শপেই তার নজর যায় কেনিতের মতো গায়ের গঠনের মাস্ক আর কালো হুডি পরা একজন লোককে। কোনো প্রকার নিশ্চিত না হয়ে ইনায়া ওকেই কেনিত মনে করে ফেলে, আর তার ধারণায় ঠিক হয়। ইনায়া তড়িৎ পেছন থেকে বলল, ভিকে? তার কথা শুনে কেনিত পেছনে ফিরে ইনায়াকে দেখল, তবে কিছু বলল না। আর এদিকে ইনায়া আবারও অবাক সুরে বলল, তুমি এখানে কিভাবে? কেনিত ইয়ানার কাছে এসে বলল, আসতে বলো, কেউ বুঝে গেলে প্রবলেম হবে। ইনায়ের কথার উদ্দেশ্য বুঝতেই তড়িঘড়ি করে ফিসফিসিয়ে বলল, হুম, সরি, খেয়াল ছিল না। কিন্তু তুমি এখানে কি করছো? কেনিতও ধীরে সুরে বলল, কাজে এসেছিলাম, তবে তুমি কি করে চিনলে আমায় আর একা এসেছো? ইনায়া কিঞ্চিত হেসে বলল, হ্যাঁ, তোমাকে চিনবো না এটা কি করে হয়? আর আমি এখানে একা আসিনি, আপুর বিয়ে শপিং করতে এসেছি। তোমার আপু বলতে? হ্যাঁ, তোমার বিয়ে আনায়া। আচ্ছা, তুমিও চলো না ওখানে, যদি তুমি কিছু না মনে করো। কেনিত নির্বিকারে বলল। চলো তবে। ইনায়া বিস্ফোরিত সুরে বলল, সত্যি? তুমি না অনেক ভালো। এই বলেই কেনিতকে নিয়ে ইনায়া আনায়াদের দিকে যেতে নিল। ইনায়া সামনে আর কেনিত পেছনে পেছনে পকেটে 2 হাত গুজে ওকে অনুসরণ করে কালো মাস্কের আদলেই হেঁটে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কালো মাস্ক, হুডি, প্যান্ট পরা লোকের পরিচয় জেনে সবাই চমকে গেল। রেহান, রোহন, ইমন কেউই বিশ্বাস করতে পারছে না এটা স্বয়ং ভিকে, তাও আবার এই শপিং মলে। সত্যি অনেক আশ্চর্যের বিষয়। তারা বাদে যেন অন্য কেউ জানতে না পারে, তাই ইনায়া চুপ করে শুধু ওদের কেনিতের কথা জানিয়েছে। এদিকে সবার মাঝে কেনিতকে নিয়ে আগ্রহ, বিস্ময়, আনন্দের জোয়ার থাকলেও আনায়ার মাঝে চলছে অন্য কিছু। তার মাঝে বিস্ময় আর আতঙ্ক দুটোই কাজ করছে। এই মুহূর্তে সে কখনোই কেনিতকে আশা করেনি। আনায়া চোখ মুখ অনেকটাই শুকিয়ে গিয়েছে। এদিকে আবার রেহান কেনিতের সাথে খুব স্বাভাবিকভাবেই পরিচয় হওয়ার পর বিয়ে নিয়েও নানান কথা বলতে লাগলো। এদিকে আনায়া এই সময়টুকু পর্যন্ত নীরবে কেনিতের সবকিছু কপাল খানিকটা কুঁচকে দেখতে লাগলো। মূলত কেনিতের আসল হাবভাব বোঝাটাই তার মূল উদ্দেশ্য। কিন্তু সে লক্ষ্য করে দেখল কেনিত একবারও আনায়ার দিকে ফিরেও তাকায়নি, সামান্য চোখাচোখি হওয়ারও সম্ভাবনা তৈরি করেনি। আনায়া প্রায় অনেকটাই অবাক হলো কেনিতের এমন হাবভাব দেখে। হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুঁজে পাচ্ছে না, সঙ্গে এমন একটা জায়গায় তার আগমনও স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেনিতকে তার অনেকটা অসহ্য লাগছে। তাই বিরক্তিতে ইনায়াকে চুপ করে জানালো যে সে অন্য দোকানগুলোতে একবার ঘুরে দেখার বাহানায় ওখান থেকে সেরে এলো। আনায়া প্রায় কিছুক্ষণ ফিরে আসতেই দেখলো কেনিত নেই। সে চলে গিয়েছে জেনে যতটা না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি বিস্মিত হলো অন্য এক ঘটনা জেনে। রেহান আনায়ার জন্য পুরো শপে সবচেয়ে এক্সপেন্সিভ গাঢ় লাল আর চমকালো লেহেঙ্গা কিনে নিয়েছে। কিন্তু এটা জেনে যেই না রেহানের সাথে রাগারাগি করতে যাবে, তখনই জানতে পারলো লেহেঙ্গাটা নাকি সে কেনিত তার পক্ষ থেকে গিফট হিসেবে কিনে দিয়ে গিয়েছে। বলেছে তার বিয়ে হিসেবে সে এতটুকু গিফট দিতেই পারে। আনায়ার যেন বিস্ময়ে কাটছে না, কিছুটা ঝাঁঝালো আর অবাক সুরে রেহানকে বলল, সে দিল আর তুমি নিয়ে নিলে? রেহান অপারগ মুখে বলল, আমি কি করব, সরাসরি লেহেঙ্গাটার পেমেন্ট করে দিয়ে গিয়েছি। জোড়াজুড়ি তো আর কম করেনি, কিন্তু লাভ কি হলো? তুমি থাকলেও তো
তুমি থাকলেও তো একটা কথা ছিল, কথায় যে গায়েব হলে কে জানে। আনায়া কি বলবে বুঝতে পারছে না। মনে মনে ভাবছে এই কেনিত আদেও চাইটা কি। সে কোনো নতুন গেম খেলছে না তো। আনায়ার চিন্তায় চোখ মুখ খানিকটা কুঁচকে গেল, ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ল। তখনই কি যেন ভেবে সেলসম্যানদের কাছে এক অদ্ভুত আবদার করতে লাগলো। সে তোড়জোড় লাগিয়ে অনুরোধ করলো যেন লেহেঙ্গাটা তারা ঘুরিয়ে নেয়, আর লেহেঙ্গার জন্য যা পেমেন্ট করা হয়েছে তা যেন ভিকের নামে তার অফিসে পাঠিয়ে দেয়। এমনকি ভিকের অফিসের কার্ডও পর্যন্ত দিয়ে অনুরোধ করেও লাভ হলো না। তাদের একটাই কথা, তাদের শপের একমাত্র পেমেন্ট হওয়া জিনিস কখনোই তারা রিটার্ন নেবে না। কেনার শুরুতে সব কিছু দেখে নিতে হবে। আনায়ার মাথাটা রাগে গিজগিজ করছে। ওই লোকটার জিনিস সে কখনোই নেবে না, কিন্তু এখন করবে কি? এদিকে রেহান সহ বাকিরা আনায়ার এত বেশি রিয়্যাক্ট করার কারণ খুঁজে পেল না। যেখানে ভিকের মতো কেউ তাদের এত বড় গিফট দিয়েছে সেটা নিতান্তই অবিশ্বাস্য। তবে আনায়ার এত রিয়্যাক্ট করা যেন আরও বেশি অবাক লাগছে সবার। একটা সময় রেহান এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে আনায়া নিজেকে সামলে নেয়। এরপর অবশ্য রেহান আনায়ার জন্য আলাদা করে কোনো বিয়ের ড্রেস না নিলেও হলুদের জন্য লেহেঙ্গা সঙ্গে আরও কিছু দামি শাড়ি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে নিজেদের গাড়ি করে রওনা দেয়। তবে এর মাঝে আরও এক খবর শুনে আবারও বিস্মিত হয়, যখন রেহান তাকে বলল কেনিতকে তারা তাদের বিয়েতে ইনভাইট করেছে, সঙ্গে কেনিত নাকি এতে রাজিও হয়েছে। আর এটা শুনে আনায়া বিস্ফোরিত সুরে বলল, কি? আনায়াকে আবারও এতটা অবাক হতে দেখে রেহান বলল, কেন তুমি খুশি হওনি? লেহেঙ্গা না হয় বেশি এক্সপেন্সিভ, তাতেই রিয়েক্ট করছো, কিন্তু ভিকে তো তোমার বস, সেক্ষেত্রে তার মতন মানুষ আমাদের বিয়েতে আসতে রাজি হয়েছে, এটা অকল্পনীয় ব্যাপার। তোমার এত খুশি হওয়ার আচ্ছা অন্যায়, সত্যি করে বলো তো কোনো প্রবলেম? রেহানের এহেন কথার সুর দেখে আনায়া নিজেকে দ্রুত তটস্থ করে ইতস্ততভাবে বলল, না না, আমার কি সমস্যা থাকতে পারে? আমি বলছিলাম যে ওনার মতো এত বড় মাপের মানুষ কিভাবে। এরই মাঝে গাড়ি চালাতে থাকা ইমন বলল, আমি তো এটাই ভাবছি, আজ পর্যন্ত যে ভিকের সাথে কাজ করলাম তাকে তো আমি চিনতেই পারছি না। এটা শুনে পেছনের সিটে আনায়ার পাশে বসে থাকা রেহান মুচকি এসে বলল, আমি কিন্তু কম অবাক হইনি। লোকটিকে আমরা সবাই যেভাবে দেখি তিনি মোটেও হয়তো ওরকম না। সেলিব্রিটি হলে যা হয়, ভারী অদ্ভুত জীবনযাপন নিয়ম এদের। এত সব আলোচনার মাঝে আনায়া শুধু এটাই ভাবছে কেনিত ঠিক কী গেম খেলতে চাইছে। যতটুকু কেনিতকে জেনেছে সে তাতে এতটুকু নিশ্চিত যে কেনিত স্বাভাবিক কিংবা সাধারণ কেউ না, তার উদ্দেশ্য নিশ্চিত ভিন্ন কিছু। তবে মনে মনে এটাও বলল যে যদি বিয়েতে কোনো ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্য থাকে তবে মিস্টার ভিকে, আই শোয়ার আমি আপনাকে ভুলেও ছেড়ে দিব না। আমার লাইফ ব্যাঘাত ঘটালে আপনার লাইফ আমি একদম শেষ করে দিব। নিত্য দিনের মতো কেনিত ক্লারা আর কেনেলকে তার স্পেশাল মাংসের স্টেক রেঁধে খাওয়াচ্ছে। হাঁটু কেটে বসে ওদের খাবার খাওয়া দেখতে দেখতে একটা সময় কেনিত কেনেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জানিস তোরা কাল তারার বিয়ে, আমাকে আবার দাওয়াতও দিয়েছে। আচ্ছা বলতো আমার কি করা উচিত? ওর এই প্রশ্ন শুনে কুকুর দুটো নিজেদের খাবার খাওয়া বন্ধ করে নিজেদের ভাষায় কেনিতকে কিছু বলল, যা মনোযোগ দিয়ে কেনিত শোনার পর বলল, আরে না, আমি আকাশের তারা নই, আমার তারার কথা বলেছি। কুকুর দুটো আবারও শব্দ করে আওয়াজ করল। তখন কেনিত মুস্কি বাঁকা হেসে বলল, আমি তো এমন কিছুই করব না। ও যদি বিয়ে করে নিজের সুখ খুঁজে নিতে চায় তবে তাই হোক, আমি কেন শুধু শুধু বাধা দেব? তবে আমি ওকে কাল একটা গিফট দিতে চাই, একটা স্পেশাল গিফট, যা ওর লাইফের জন্য এতটাই স্পেশাল হবে যে। বাকিটা অসমাপ্ত রেখেই কেনিত আবারও বাঁকা হেসে বলল, গিফটটা আদৌ কি হতে চলেছে এটা নিশ্চয়ই তোরা জানিস। কেনিতের কথা শুনতেই কেনেল আর ক্লারা জোরে জোরে আওয়াজ করে ডাকতে লাগলো। তাদের আওয়াজের শব্দ এতটাই প্রকট হলো যে কেনিতের সেই বিশাল ভবনের চারপাশ সম্পূর্ণরূপে তা ছড়িয়ে পড়ল। এরই মাঝে কেনিত সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আকাশে এত তারার ভিড়ে যে তারাটা ছিল শুধু কেনিতের জন্য বরাদ্দ, সেই তারাই কিনা হতে যাচ্ছে অন্য কারো। হাস্যকর। কি তোর বিয়ে? কখন? কিভাবে? কার সাথে? মানে রেহান ভাই তো বিদেশে, তুই রেহান ভাইকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস? এটা তোর কাছে মোটেও আশা করিনি রে আনায়া। কথা শেষ করেই
শিখা হাহুতাশ করতে লাগলো। অন্যদিকে তার আর 5 জন বন্ধু বান্ধবীও বা কম কিসে। প্রত্যেকের মাঝে বিস্মিত সাবাতও কয়েকটা কড়া কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভিডিও কলে এদের এত সব কাহিনী দেখে আনায়া তড়িঘড়ি করে বলল,